ইলেকশন কমিশন বলতে গেলে সাংবিধানিক একটা সন্ত্রাস করেছে। এর আগে আমি কোনোদিন দেখিনি যে ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে মধ্যরাত্রে, অর্ডার বেরোচ্ছে, ট্রান্সফার অর্ডারগুলো বেরোচ্ছে মধ্যরাত্রে, মিডনাইটে। কিসের এত সিক্রেসি, কিসের এত গোপনীয়তা, এর প্রয়োজনীয়তা কিসের? এটা একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। বিজেপি সরকার দিল্লিতে ইলেকশন কমিশনকে দিয়ে এটা উদ্দেশ্য নিয়ে করাচ্ছে, কিন্তু এটা ওদের বুমেরাং হবে। ইললিগাল কনস্ট্রাকশনের জন্য আপনার বিরুদ্ধে কখনো কখনো অভিযোগ উঠেছে, এই অভিযোগ কতটা সত্যি? একদম মিথ্যে। আমি যখন প্রথম নির্বাচনে জয়ী হই, আমি একটা কথা পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলাম, একটা 16 বছর ক্ষমতায় থাকার পর সব কিছু পছন্দ ধরে, এটাকে তো অস্বীকার করে লাভ নেই। সেই কারণেই কি 72 জন এমএলএ কে পাল্টে দিয়ে নতুন প্রার্থীদের আনা হলো? কিছুদিন আগেই অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল আরজি কর মেডিকেল কলেজে। একজন ডাক্তার তিনি হয়েছিলেন এবং খুন হয়েছিলেন, সেটা আপনার বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। সেই ঘটনা ঘটার পরে বেশ কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছিল, যেমন একদল দুষ্কৃতী জুনিয়র ডাক্তারদের উপর চড়াও করেছিল, ভাঙচুর করেছিল। সেই সময় এমন অভিযোগও এসেছিল যে এই সমস্ত দুষ্কৃতীরা আপনার ঘনিষ্ঠ এবং তারা বেলগেছিয়া বস্তি অঞ্চল থেকে এসে সিপিএম বিজেপির অভিযোগ। সিবিআই কিংবা পুলিশ এরকম কোনো দৃষ্টান্ত দেখাতে পারিনি যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে আমার কোনো যোগাযোগ আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ব্যারিকেড ভাঙার সময় দুটো ফ্ল্যাগ দেখা গেছিল, একটা এসিফআই ডিওএফ এর ফ্ল্যাগ আর একটা। বিগত 5 বছরে আপনার মেজর কি কি প্রজেক্টস হয়েছে আপনার বিধানসভা? প্রায় 60 কোটি টাকার কাজ আমরা স্যাংশন করিয়েছি। দ্বিতীয় আরেকটি বড় কাজ করতে পেরেছি, যেটা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। আগামী 5 বছরে যদি আপনি যেতেন, তাহলে কাশীপুর আপনার কাছ থেকে কি পাবে? কাশীপুর বেলগাছিয়া একটা মিনি। ওয়েলকাম টু দ্য শো। কিছুদিন আগেই অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল আরজি কর মেডিকেল কলেজে। একজন ডাক্তার তিনি ধর্ষিতা হয়েছিলেন এবং খুন হয়েছিলেন, সেটা আপনার বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। মর্মান্তিক ঘটনা। এবং সেই ঘটনা ঘটার পরে বেশ কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছিল, যেমন একদল দুষ্কৃতী জুনিয়র ডাক্তারদের উপর চড়াও করেছিল, ভাঙচুর করেছিল। সেই সময় এমন অভিযোগও এসেছিল যে এই সমস্ত দুষ্কৃতীরা আপনার ঘনিষ্ঠ এবং তারা বেলগেছিয়া বস্তি অঞ্চল থেকে এসে সিপিএম বিজেপির অভিযোগ, ঠিক আছে? ইলেকশন সিবিআই কিংবা পুলিশ এরকম কোনো দৃষ্টান্ত দেখাতে পারিনি যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে আমার কোনো যোগাযোগ আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যে যেদিনকে আরজি করের ইনসিডেন্ট হয় রাত্রি 14ই আগস্ট রাত্রি 12টার সময়, সারা বাংলার মানুষ জানে যে অতীন ঘোষ একটা অনুষ্ঠান করে ফ্রিডম অ্যাট মিডনাইট। আমার অনুষ্ঠান কিন্তু সেদিন সমারোহ হয়েছিল, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয় গান গিয়েছিলেন, রাত্রি 12টায় জাতীয় পতাকা উঠেছিল। সবাই জানে আমি ওইটার প্রতিষ্ঠাতা, অর্থাৎ ওই যে ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রাম আমি ওটা শুরু করেছি 1983 সালে, এবারে 43তম বর্ষ। আমি ওখানে ওই অনুষ্ঠানটা আজকে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, ফ্রিডম অ্যাট মিডনাইট। ওটা যদি ট্রেন্ড সেটার বলো তাহলে সেটা আমি ট্রেন্ড সেটার, সারা বাংলার মানুষ জানে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যে যখন 14ই আগস্ট সেদিন আমাদের বাড়ির লোকেরা, আত্মীয় স্বজনরা, আমাদের সমর্থকরা আমাদের সাথে দল করে, তারাও শ্যামবাজার মোড়ে রাত্রিরে মোমবাতি জ্বালাতে যেত। আমি নিজে আরজি করের সামনে তৃণমূল কংগ্রেসের পতাকা বাদ দিয়ে আমি 13ই আগস্ট প্রায় 4-5 হাজার মানুষের মিছিল নিয়ে হাত জোর করে অনুরোধ করতে গেছিলাম যে সাধারণ মানুষের পরিষেবাটা চালু করুন, কারণ তারা ছুটে আসছে, আমাদের বিভিন্ন নার্সিংহোমে ভর্তি করতে হচ্ছে, তারা আরজি করে চিকিৎসা পাচ্ছে না। অনুরোধ জানাতে এসেছিলাম হাত জোর করে, এবং হাত জোর করে যখন আমরা অনুরোধ করছিলাম, ভেতর থেকে ছাত্রছাত্রীরা করতালি দিয়েছিল, মানে আমাদের হাত জোর করার পদ্ধতি দেখে, এবং টিভি বা সমস্ত টিভি চ্যানেল দেখিয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে, আরেকটা প্রশ্ন আমি বারবার বলি, আমি যেহেতু টিভি চ্যানেলগুলোতে খুব কম যাই, আমার কথা হচ্ছে সেদিনকার যদি 14ই আগস্ট রাত্রির 12টার ছবিটা দেখানো যায় তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। 14ই আগস্ট রাত্রির 12টার সময়, কারণ যেদিনকে ইনসিডেন্ট হয়েছে তারপরের দিন থেকে ভেতরে ছাত্রছাত্রীরা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো রাজনৈতিক দলকে তারা ভেতরে প্রবেশ করতে দেবে না। এই যে তৃণমূল কংগ্রেস পার্টি, তারা আমরা কিন্তু কোনো ক্যাম্প করে ওখানে সামনে যাইনি, কিন্তু সিপিএম আর বিজেপি তারা দুটো ক্যাম্প করে উল্টো দিকে বসছিল গেটের সামনে, গেট দখল করার জন্য, কিন্তু ভেতরে ঢুকতে পায়নি। কেন? ছাত্রছাত্রীরা, যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী, তারা কোনো রাজনৈতিক দলকে অ্যালাউ করেনি। 14ই আগস্ট রাত্রির 12টা যখন সারা হসপিটাল স্তব্ধ,
যারা ছাত্রছাত্রী আন্দোলনকারীরা তারা সবাই উঠে বিশ্রাম নিতে চলে গেছেন। ব্যারিকেড সামনে ভাঙা, পুলিশরাও, কর্তব্যরত পুলিশরাও তারা বিশ্রামরত। তখন কিসের প্রয়োজন পড়ল ব্যারিকেড ভাঙার? কেন ব্যারিকেড ভাঙতে চাইলেন? ব্যারিকেড ভাঙতে গিয়ে যারা ব্যারিকেড ভাঙলো তারা গিয়ে, আমরা খুব কষ্ট করে রোগী কল্যাণ সমিতিতে একটা অত্যাধুনিক ট্রমা কেয়ার তৈরি করেছিলাম, বিল্ডিং তৈরি করেছিলাম, যে এমার্জেন্সি বিল্ডিং তৈরি করেছিলাম। সেই এমার্জেন্সি বিল্ডিংটা আরজি করার আগে কী হতো, যে কোনো এমার্জেন্সিতে মানুষ এলে তাকে যদি এক্স রে করাতে হতো, তাকে যদি ইসিজি করাতে হতো, তাকে যদি ব্লাড টেস্ট করাতে হতো, তাকে বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠাতে হতো। আমরা রোগী কল্যাণ সমিতি থাকাকালীন রোগী কল্যাণ সমিতির দাবি তুলে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে আমরা এমার্জেন্সিটাকে সেইভাবে তৈরি করেছিলাম যে এক ছাতার তলায় সব পরীক্ষা হবে। এমার্জেন্সি বেড বাড়িয়েছিলাম। তো যারা গিয়ে ভেঙেছে তাদের লক্ষ্য ছিল ওই যেখানে অভয়ার হত্যা হয়েছিল সেটা, কিন্তু তারা চেনে না। তারা গিয়ে ভাঙচুর করেছে নিচের এমার্জেন্সিটা, যে এমার্জেন্সিটা আমি কিছুদিন আগে রোগী কল্যাণ সমিতির মেম্বার হিসেবে মুখ্যমন্ত্রীকে বলে আবার সেটাকে রিপেয়ারিং স্টার্ট করিয়েছে। এটা ইমিডিয়েট ওপেন হবে, কাজ চলছে এখন। তো ওই সময় ব্যারিকেড ভাঙার সময় দুটো ফ্ল্যাগ দেখা গেছিল, একটা এসিফআই ডিওএফ এর ফ্ল্যাগ আর একটা ন্যাশনাল ফ্ল্যাগ। 14ই আগস্ট রাত্রিরে বিজেপিরা সারা কলকাতায় ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ঘুরেছিল। তাহলে বিজেপি এবং দুটো ফ্ল্যাগ দেখা গেছিল, একটা ন্যাশনাল ফ্ল্যাগ ব্যারিকেড ভাঙার সময়, যদি টিভি ওটা রিলটাকে চালানো হয়, টিভি ক্লিপিংটাকে চালানো হয়, তাহলে দেখা যাবে যে ব্যারিকেড ভাঙতে যাচ্ছে দুটো পতাকা উঠছে, একটা ডিওএফএসএফ এর পতাকা আর একটা ন্যাশনাল ফ্ল্যাগ। তো এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। রাত্রি 12টার সময় ব্যারিকেড ভাঙা হয়েছে। ব্যারিকেড ভেঙে উদ্দেশ্য ছিল যে ওই যেখানে আমাদের টিউবারকুলোস আমাদের ডিপার্টমেন্টের টিউবারকুলোস ডিপার্টমেন্টের যে সেমিনার রুমটা, ওইটা টার্গেট ছিল। কিন্তু যাদেরকে ভাঙতে পাঠানো হয়েছিল বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসেছিল, তারা ওটা চিনতে পারেনি, তারা গিয়ে নিচে এমার্জেন্সিটা ভেঙেছে। ফলে এটা একটা পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। ওই অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য দুটো রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছিল। এবং এর জন্যে আন্দোলনটা যেটা হতো, অরাজনৈতিকভাবে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের কিন্তু অভিমুখটা সরে গেছে। এবং আন্দোলনের অভিমুখটা সরে গেছে তার প্রমাণ ভারতীয় জনতা পার্টির প্রথম দিন থেকে ইনভলভমেন্ট। কারণ প্রথম দিন আমরা দেখেছি যে বিজেপির নেতৃবৃন্দ, যিনি অভয়ের মা, অভয়ের বাবাকে হাইজ্যাক করার জন্য তারা টালা থানা আরজিকর থানায় পৌঁছে গেছিল। এবং আজকে সেটা সত্য প্রমাণিত যে অভয় আজকে বিজেপির, অভয়ের মা বিজেপির প্রার্থী ওখানে পানিহাটিতে। তো এগুলো কিন্তু সব কোলিঙ্ক, এগুলো দেখা যাচ্ছে। তো আমি সবসময় ওপেন চ্যালেঞ্জ করি, উত্তর কলকাতায় আমি 48 বছর রাজনীতি করেছি, কোনোদিন ধ্বংসাত্মক রাজনীতির সাথে অতীন ঘোষের নাম কেউ কোনোদিন জড়াতে পারবে না। আমার এগেন্সে কোনোদিন কোনো ক্রিমিনাল কেস নেই। আমার এগেন্সে রাজনৈতিক আন্দোলনে যেগুলো ছিল সেগুলো সবই আমি সেখান থেকে মুক্ত হয়েছি। তো এইটা আমাকে জড়াবার চেষ্টা, সেটা হাস্যকর প্রচেষ্টা, এবং এটা কার্যকর হয়নি, সেটা প্রমাণ হচ্ছে। দ্বিতীয়বার কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের থেকে ভোট লড়ছেন, পরিস্থিতি কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং মানুষের খুব দারুণ সাড়া পাচ্ছি। 5 বছর মানুষের সাথে নিবিড় যোগাযোগ রেখেছি, এখানে সামগ্রিকভাবে উন্নয়নের কাজ করেছি এবং আমি একটা রিপোর্ট কার্ড তৈরি করেছি। 6টা ওয়ার্ডের আলাদা করে 6টা রিপোর্ট কার্ড বার করছি। আচ্ছা, তাতে এই যে 6টা ওয়ার্ডে আমি কি কাজ করেছি, আমি মানে আমরা আমাদের কলকাতা পুরসভা, পশ্চিমবঙ্গ সরকার এবং আমি বিধায়ক হিসেবে আমার বিধায়ক ফান্ডের এবং সাংসদ ফান্ড থেকে আমরা কি কাজ করেছি, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা করে ডিটেলস কাজে আছে, রাস্তা ধরে, পাড়া ধরে। এবং একটা বই করেছি সামগ্রিকভাবে, তাতে সংক্ষিপ্ত আকারে মেজর কী কী কাজ করেছি এবং আগামী দিনে কী কী করব, এইটা নিয়ে মানুষের দরজায় যাচ্ছি, মানুষকে রিপোর্ট কার্ড দিচ্ছি, আগামী দিনে কি করেছি তার কথা বলছি এবং আগামী দিনে কি করব সেটা সম্পূর্ণ বলা আছে। এবং মানুষের কাছে যাচ্ছে, যে মানুষের দারুণ রেসপন্স পাচ্ছে। এটাতে তো সমস্ত ডিটেল আছে। মোটামুটিভাবে যদি বলি, বিগত 5 বছরে আপনার মেজর কি কি প্রজেক্টস হয়েছে আপনার বিধানসভা? মেজর প্রজেক্ট হচ্ছে আমার বিধানসভা কেন্দ্রের বিশেষ করে পাইকপাড়া স্মৃতি অঞ্চল জলে ডুবে থাকে, বর্ষা হলেই জলে ভেসে যায়। তো আমার প্রথম লক্ষ্য ছিল যে এখানের জন্য 2021-এ এসেই একটা পরিকল্পনা তৈরি করেছি। 2021-এর পর থেকে তো কলকাতা পুরসভা করোনার পর আর্থিক অবস্থাটা একটু দুর্বল হয়েছে, ন্যাচারালি রাজ্য সরকারের উপর নির্ভরশীল হয়েছে। তো রাজ্য সরকার যে পরিকল্পনা তৈরি করে পাঠালে সময় লাগে টাকা আসতে, তো সেগুলো আমরা 2023-24-এ সেই টাকাগুলো অনুমোদন করতে পেরেছি। এবং এই মেজর কাজ
প্রায় 60 কোটি টাকার কাজ আমরা স্যাংশন করিয়েছি। 30 কোটি টাকা বিপর্যয় মোকাবিলার দপ্তর থেকে, 50 কোটি টাকা আর 20 কোটি টাকা প্রায় নগর উন্নয়ন দপ্তর থেকে, এবং 10 কোটি টাকা কলকাতা পুরসভা থেকে। এই 60 কোটি টাকা ব্যয়ে সমগ্র পাইকপাড়া স্মৃতি অঞ্চলে একটি দমদম রোডে বিশাল কর্মযজ্ঞ চলছে। দমদম রোডে গেলেই দেখতে পাবেন প্রায় 2 মিটারের সমকক্ষ একটি বীরপাড়া পাম্পিং স্টেশন থেকে আপ টু দমদম চিড়িয়াখানা পর্যন্ত, এবং সংলগ্ন দুপাশে সবকটি ওয়ার্ডের রাস্তার যে আরটিএল রোডগুলো আছে সেই রোডগুলো নিকাশি ব্যবস্থার সমস্ত পরিবর্তন, খোলা ড্রেনগুলোকে বন্ধ করে একটা মানে বিরাট একটা কাজ হচ্ছে, যে কাজটা আমার মনে হয় এবারে বর্ষায় মানুষ তার সুফল পাবেন। দ্বিতীয় আরেকটি বড় কাজ করতে পেরেছি, যেটা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া হসপিটাল, নর্থ সুবার্ন হসপিটালটাকে চালু করেছি, এবং সেখানে অনেক আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। আগামী দিনেও আমার প্রতিশ্রুতি রয়েছে যে ওখানে আমরা ডায়ালিসিস, সিটি স্ক্যান, এমআরআই স্থাপন করবো, এবং তার কাজটাও অনেকটা আমি এগিয়ে রেখেছি। আরেকটি বৃহত্তর কাজ করেছি, বেলগাছিয়া একটা বিরাট জনপদ বাস করে, বেলগাছিয়া 3 নম্বর 5 নম্বর ওয়ার্ড সংলগ্ন। সেখানে প্রায় 70-80-90 হাজার মানুষ বাস করে, যারা একদম খুব কষ্ট করে থাকে। তাদের সামাজিক অনুষ্ঠান করার জন্য একটা উর্দু স্কুল, একটা মুসলিম স্কুল ছাড়া কোনো জায়গা ছিল না। তো আমি যখন ভোটে দাঁড়াই, ওখানকার মানুষের 2টো দাবি ছিল, যে ওখানে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে হবে, এবং আরেকটা দাবি ছিল যে ওখানে একটা কমিউনিটি হল করতে হবে, কিন্তু জমি ছিল না। তো আমি খোঁজ খবর রেখে দেখেছিলাম যে ওখানে 16 কাঠা জমি কিছু মানুষ দখল করে আছে। সেই জমিটা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের জমি। তো আমি সেটা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি, জমিটা কলকাতা পুরসভাকে হস্তান্তর করা হোক। মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিং থেকে সেটি অনুমোদন করে আমাকে মার্ক করে ওটি কলকাতা পুরসভায় পাঠিয়ে দেয়, যে এইটা নগর উন্নয়ন দপ্তরের মাধ্যমে কলকাতা পুরসভাকে হ্যান্ডওভার করা হোক। এবং তারপর আমি যখন দেখলাম যে জমির আইনগত কোনো অধিকার ওখানে কারণ নেই, যারা আছে তারা দখল করে আছে, তখন আমি ওদেরকে প্রথমে নোটিশ করলাম, বললাম, তারপর একদম পুরসভা প্রশাসনকে কাজে লাগিয়ে, পুলিশ প্রশাসন কাজে লাগিয়ে উচ্ছেদ করে ওখানে প্রায় 5.25 কোটি টাকা খরচা করে একটা 15,500 স্কোয়ার ফিটের কমিউনিটি হল, যার কনস্ট্রাকশন স্টার্ট হয়ে গেছে, কাজ চলছে। এইটা একটা আমি অনুমোদন করতে পেরেছি। 2 নম্বর টালা ব্রিজটা আমার সময় সম্পূর্ণ হয়েছে। আমি যখন এসেছি তখন কাজটা প্রায় সবে প্রাথমিক পর্যায়ে ছিল, কিন্তু টালা ব্রিজের রেগুলার সুপারভাইজ করে কাজটাকে সম্পূর্ণ করে টালা ব্রিজ আমরা মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধনও করিয়েছি। কিন্তু টালা ব্রিজ করতে গিয়ে একটা সমস্যা হয়েছে। ব্রিজ তৈরি করার সময় আমি তো এমএলএ ছিলাম না, পরিকল্পনা যখন তৈরি হয়েছিল সেই সময় টালা ব্রিজে 2টো বাস স্টপেজ ছিল। সেই বাস স্টপেজ 2টো ব্রিজ তৈরি করার পর ব্রিজের যানবাহনের গতি নির্ধারণ করার জন্য এবং ডবল লেনের ব্রিজ তৈরি করার ফলে ওখান থেকে বাস স্টপ তুলে দেওয়া হয় নিরাপত্তার স্বার্থে, ট্রাফিক নিরাপত্তার স্বার্থে। তো ওখানকার বিশেষ করে টালা ব্রিজের পশ্চিম প্রান্তে যারা ঘোষবাগান, লকগেট রোড, আমাদের চুরিপাড়া সমস্ত একটা খুব প্রান্তিক সীমার মানুষরা বাস করে, তাদের খুব অসুবিধা। তাদেরকে উত্তর কলকাতার দিকে, মানে অর্থাৎ শ্যামবাজারের দিকে যেতে গেলে তাদেরকে উত্তরে পাইকপাড়া হয়ে তবে বাস ধরে যেতে হতো। তো আমি ওখানকার মানুষের দাবি শুনে আমি ট্রাফিক ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে এনকোয়ারি করে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে এনকোয়ারি করে, তারা কেউই একমত হতে পারেনি, এবং তারা কেউ অনুমোদন দেয়নি যে ওখানে বাস স্টপেজ তৈরি করা যাবে। বলে বাস স্টপেজ তৈরি করলে মানে নিয়মিত অ্যাক্সিডেন্ট হবে, শুধু তাই নয়, চিড়িয়াখানা পর্যন্ত ট্রাফিক জ্যাম হয়ে যাবে ওইখানে বাস স্টপেজ দিলে। তখন আমাদের কাছে বিকল্প রাস্তা ছিল যে ওই রুটে একটা বাস রুট দেওয়ার। সেই রুটটাকে আদায় করেছি। S69 বলে একটি বাস ওই ঘোষবাগান অঞ্চল থেকে শুরু হয়ে সাঁতরাগাছি বাস টার্মিনাস পর্যন্ত যাচ্ছে, একটা বাস রুট করতে পেরেছে। এছাড়া সার্বিকভাবে আমি সারা বছরই সামাজিক কাজে যোগাযোগ রেখেছি। বিশেষ করে শীতের সময় শীত বস্ত্র মানুষকে তুলে দেওয়া, ব্যক্তিগত উদ্যোগে, সরকারি নয়। পুজোর সময়, ঈদের সময় মানুষকে বস্ত্র হিসেবে, উপহার হিসেবে তুলে দেওয়া, এই কাজগুলো করেছি। এবং সবথেকে বড় কথা যে কলকাতা পৌরসভা এবং আমাদের রাজ্য সরকার এবং আমাদের এমপি এবং এমএলএ ফান্ড দিয়ে আমরা প্রচুর কাজ করেছি। মানে প্রায় সব মিলিয়ে যদি ধরি 120 কোটি টাকার মতো আমরা 5 বছরে কাজ করেছি, যেগুলো প্রত্যেকটি গলি রাস্তায় হচ্ছে। তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই বইগুলোতে দেওয়া আছে, যে এমপি ফান্ড থেকে কী কাজ হয়েছে, এমএলএ ফান্ড থেকে কী কাজ হয়েছে, আমাদের পৌরসভার ফান্ড থেকে কী কাজ হয়েছে, রাজ্য সরকারের ফান্ড থেকে কী কাজ হয়েছে, তার বিস্তারিত বিবরণ দিয়ে মানুষের কাছে যাচ্ছি। কারণ আমি মনে করি এটা আমাদের দায়বদ্ধতা। 5 বছর আমি জনপ্রতিনিধি ছিলাম,
তো 5 বছর আগে মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। হুম। তো এই 5 বছরে মানুষের প্রতিশ্রুতি কি পালন করতে পেরেছি এটা মানুষের গায়ে তুলে ধরা দরকার, সেই কাজটা করেছি। আগেরবার 2021 সালে যখন আপনি জিতে এলেন তখন আপনার ভোটের মার্জিন ছিল, মানে জেতার মার্জিন ছিল 35,000-এর কাছাকাছি, 35,000 প্লাস। এবারে এসআইআর হওয়ার ফলে 50,000 প্লাস 3,000, প্রায় 53,000 নাম বাদ চলে গিয়েছে। বিরোধীদের যে দাবি চিরকাল বা অভিযোগ যে আপনারা মৃত ভোটার, ভুয়ো ভোটার ইত্যাদির মাধ্যমে নিজেদের মার্জিন বাড়িয়ে চলেছেন প্রত্যেক বছর। এই বছর 53,000 ভোট যখন বাদ চলে গেল, তখন ফলাফল কি বদলে যেতে পারে? অ্যাকচুয়ালি বিরোধীরা যাদের যেহেতু তৃণমূল স্তরে বুথ স্তরে তাদের সংগঠন নেই, তারা এই কথাটা বলে। আপনি যদি ভোটের পার্সেন্টেজ দেখেন, হুম। তুমিই বলছেন, হ্যাঁ। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক। হুম। ভোটের পার্সেন্টেজ দেখো, গতবারে 59% ভোট হয়েছিল, হুম। তার মানে 41% মানুষ ভোট দেয়নি। হুম। তো এই যে ডেড ভোটার, এটা কি এই 41% বাদ দিয়ে হুম। বিহারে ভোট হলো, বিহারে এসআইআর এর পর দেখা গেল বিহারে ভোটের পার্সেন্টেজ অনেক হাই হয়ে গেল। হুম। অর্থাৎ দেখা যায় যে গতবারে আমার 1,59,000 59% ভোট পড়েছিল, হুম। তার মানে 41% দেয়নি। হুম। তো তুমি যদি হিসেব করে দেখো, হুম। আমার ডেড ভোটার লেফট ভোটার নিয়ে বাদ গেছে প্রায় 36,000 উপর, হুম। 37-37,000। বাকিটা হচ্ছে যারা ডবল এন্ট্রি আছে, হুম। বা তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, বা তাদের কোনো ডকুমেন্টস নেই, হুম। ফলস হিসেবে তাদের নাম ছিল ভোটার লিস্টে। হুম। তো এইটা খুব স্বাভাবিকভাবে বা একটা সংখ্যক বাদ গেছে। কিছু সংখ্যককে যারা নতুন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এআইতে ভোটার লিস্ট ফেলে দিয়ে নামের গণ্ডগোলে যাচ্ছে, অতই আমি ATIN লিখি, আছে ATEEN, তো সঙ্গে সঙ্গে আমি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চলে যাচ্ছি। এরকম বিপদটা প্রচুর মানুষের হয়েছে। তাদের টাইটেল চেঞ্জ, বন্দ্যোপাধ্যায়ের টাইটেল সে অরিজিনালি আমরা অনেকে ব্যানার্জি লেখে, অনেকে বন্দ্যোপাধ্যায় লেখে, কিন্তু এইটাও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চলে গেছে। ফলে মানুষ এভাবে হ্যারাস হয়েছে। কিছু মানুষের নাম এইভাবে বাদ গেছে, কিন্তু এই যে 41% ভোট দিত না, মেজর ভোটটা এই 41% থেকেই বাদ গেছে। তার মানে আপনার মার্জিনে কোনো রকম তফাৎ হবে না, বলে হবে না। এবার যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো, তারা কি ফাইনালি সমস্তটা সমাধান করে ভোটের আগে ভোট দেওয়ার অধিকার পাবে বলে আমরা মনে আপ্রাণ হচ্ছে? চেষ্টা করছি। এই যে বলেছে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করতে হবে, হুম। ফর্ম 6-এ অনলাইনে অ্যাপ্লাই করে ট্রাইব্যুনালে যেতে হবে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ওয়ার রুম খুলেছি, যেখানে সাধারণ মানুষকে নিয়ে এসে তাদের অনলাইনে ফর্ম ফিল আপ করাচ্ছি এবং অনলাইনে ট্রাইব্যুনালে অ্যাপিল করাচ্ছি। আমরা চেষ্টা করছি এই ভোটারদের মধ্যে বেশিরভাগই জেনুইন ভোটার, হুম। যাদের সব রকম ডকুমেন্টস আছে, যে 13টা ডকুমেন্টসের মধ্যে আছে, অনেকেরই 2-3টে করে ডকুমেন্টস আছে, তাদের থাকার পরও তাদেরকে এই ভোগান্তি ভুগতে হচ্ছে। এবং এসআইআরটা করে যে উদ্দেশ্য নিয়ে করা হোক, তাকে এসআইআর এর উদ্দেশ্য আমি খারাপ বলবো না, কিন্তু এসআইআরকে পরিচালিত করা হলো যেভাবে, যেটা 2 বছর ধরে এর আগে এসআইআর হয়েছে, সেটা 3 মাসে এসআইআর করা হচ্ছে। তো এটা একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। বিজেপি সরকার দিল্লিতে ইলেকশন কমিশনকে দিয়ে এটা উদ্দেশ্য নিয়ে করাচ্ছে, কিন্তু এটা ওদের বুমেরাং হবে। কারণ এই যে পাড়ায় পাড়ায় আমি ইতিমধ্যেই প্রায় আমার বিধানসভা কেন্দ্রের 25% অঞ্চল আমি ডোর টু ডোর, আমি প্রত্যেকটা 2011-21-এও প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়েছিলাম, এখনও প্রত্যেকটা বাড়ি বাড়ি দুবেলা যাচ্ছি। তো সেখানে মানুষের যে গ্রাস দেখছি, মানুষের যে রাগটা দেখছি, এক্সপ্রেশনটা দেখছি, এই এসআইআরকে নিয়ে মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন, এটা আমার ধারণা যারা এটা করেছেন তাদের বিরুদ্ধেই যাবে। ইলেকশন কমিশনকে বিজেপি কোথাও গিয়ে ব্যবহার করছে? নিশ্চয়ই। অ্যাকচুয়ালি যেভাবে এই এসআইআর পদ্ধতিকে সামনে রেখে ইলেকশন কমিশন বলতে গেলে সাংবিধানিক একটা সন্ত্রাস করেছে, যেভাবে একদম ওসি লেভেল থেকে শুরু করে চিফ সেক্রেটারি পর্যন্ত ট্রান্সফার হচ্ছে, আর সেগুলো অর্ডারগুলো বেরোচ্ছে মধ্যরাত্রে। এর আগে আমি কোনোদিন দেখিনি যে ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে মধ্যরাত্রে, অর্ডার বেরোচ্ছে, ট্রান্সফার অর্ডারগুলো বেরোচ্ছে মধ্যরাত্রে, মিডনাইটে। কিসের এত সিক্রেসি, কিসের এত গোপনীয়তা, এর প্রয়োজনীয়তা কিসের? গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক নিয়ম মেনে নির্বাচন হবে, ইলেকশন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সে কি করে এই কাজগুলো করছে? তো সেখানে আমার ধারণা যে যতই প্রচেষ্টা হোক, বাংলায় এটা ওদের বুমেরাং হচ্ছে। এই যে এসআইআরকে কেন্দ্র করে যে সাংবিধানিক সন্ত্রাস আমি বলবো, মানে কনস্টিটিউশনাল অনস্লট যেটা হচ্ছে, এটা বিজেপি সরকারের, বিজেপি পার্টির বিরুদ্ধে যাবে। প্রধানমন্ত্রী দাবি করেছেন যে আপনাদের সরকারের আমলে
ভীষণভাবে, বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশের ফলে ডেমোগ্রাফি পাল্টে গিয়েছে এবং আপনারা ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশকে এনকারেজ করেছেন যাতে আপনাদের ভোট ব্যাংক অক্ষুণ্ণ আমরা থাকে। তো বারবার বলছি, বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে ভোটার লিস্ট এসআইআর হচ্ছে, হুম, তার মধ্যে কতজন বাংলাদেশি, কতজন রোহিঙ্গা, এখন পর্যন্ত ইলেকশন কমিশন তো বলতে পারিনি যে আমি যে ভোটার লিস্টে বাদ দিয়েছি হুম, বা যাদেরকে অ্যাপ্রুভ করিনি তাদের একটা অংশ তারা ভারতবর্ষের নাগরিক নয়, তারা বাংলাদেশি হুম, বা তারা রোহিঙ্গা, যেটা ওরা বলা হচ্ছে যে আমরা রোহিঙ্গাদের জায়গা দিয়েছি। এখনো পর্যন্ত তো কোনো তথ্য ইলেকশন কমিশন দিতে পারি, বিজেপিও তো কোনো তথ্য তুলে দিয়ে বলতে পারছে না। কিন্তু সব থেকে বড় কথা, ভোটার লিস্ট এসআইআর চালু হওয়ার আগে কি করে বিজেপির নেতৃবৃন্দ বলে দিচ্ছে 1.5 কোটি মানুষ বাদ যাবে পশ্চিমবঙ্গে, হুম। এবং সত্যি সত্যি হিসেব কষলে দেখা যাচ্ছে কোথাও গিয়ে সংখ্যাটা সেই দিকেই যাচ্ছে, সেদিকে যাচ্ছে। 1,30,00,000। এবং বিরোধী দলনেতা বলেছেন ব্রেকফাস্টে এত, চায়ে এত, তার মানে দুপুরে। ইলেকশন কমিশন যে একটা সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান, হুম, একটা কনস্টিটিউশনাল বডি, হুম, সেটার যে স্বচ্ছতা বা সেটার যে ট্রান্সপারেন্সি, সেটা যে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে এদের বক্তব্যের মধ্যে দিয়ে। এরা যে কথা বলছে কার্যক্ষেত্রে ইলেকশন কমিশনের যে কার্যবিধি তার মধ্যে সেটা প্রতিফলিত হচ্ছে। তাহলে বিজেপির সাথে ইলেকশন কমিশনকে যুক্ত করার মধ্যে ভুল কোথায়? আপনার সরকারের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ। 26,000 ছেলেপুলের চাকরি চলে গেছে এবং তাছাড়াও বিভিন্ন রকম দুর্নীতির কথা। প্রথমে আমি এই 26,000 চাকরি চলে যাওয়ার বিষয়টাতেই আসি। না, এটা ঘটনা যে কিছু দুর্নীতির অভিযোগ আছে হুম, এবং যে অভিযোগগুলো সবই বিচারাধীন। যতক্ষণ না কোনো মামলায় প্রমাণিত না হচ্ছে যে তিনি অপরাধী, ততক্ষণ কাকে দোষী বলা যায় না। কিন্তু একটা 16 বছর ক্ষমতায় থাকার পর কিছু পছন্দ ধরে এটাকে তো অস্বীকার করে লাভ নেই। এবং সেক্ষেত্রে দল প্রত্যেকটা ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিয়েছে। যারা যারা এরকম দুর্নীতির সাথে জড়িত, দল যাদের মনে করেছে যে এদের রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে, তাদেরকে দল কিছু তাদের অনেক সময় তাদেরকে বহিষ্কার করেনি। কিন্তু যাদেরকে মনে হয়েছে যে সরাসরি তাদের বিরুদ্ধে অভিযোগের কিছু সততা পাওয়া যাচ্ছে, দল ব্যবস্থা নিয়েছে। হুম। সেই কারণেই কি 72 জন এমএলএ-কে পাল্টে দিয়ে নতুন প্রার্থীদের আনা হলো? না, সেই কারণ কিনা বলতে পারবো না, কিন্তু সবসময় কাজ যাচাই করা হয় হুম, যে এমএলএ ফাংশন কী, কীভাবে কাজ করেছেন। এবং যদি এমএলএদের অ্যাক্টিভিটিস না থাকে তাহলে তাদের বাদ দেওয়া হয়েছে। এরকম অনেক এমএলএ যে তারা বিধানসভা কেন্দ্রে বা বিধানসভায় ততটা সক্রিয় নয়, এলাকার সামগ্রিক উন্নয়নে তাদের যে ভূমিকা থাকার দরকার ছিল সেটা তারা নেয় না। সেই কারণে দল তাদের অনেক জায়গায় বাদ দিয়েছে। হুম। দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এবারে টিকিট পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া থেকে। হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে পাহাড় প্রমাণ অভিযোগগুলো করা হয়েছিল হুম, তার কোনোটাই তো প্রমাণিত হয়নি। তাকে তো জামিন দেওয়া হয়েছে এবং তিনি জামিনে আছেন, মামলাটা এখনো বিচারাধীন। ততএব দল মনে করেছে যে জ্যোতিপ্রিয় মল্লিককে যেভাবে তাকে যুক্ত করা হয়েছে, সেই জায়গায় জ্যোতিপ্রিয় মল্লিক অভিযুক্ত এর ততটা সততা নেই। হতে পারে তার ডিপার্টমেন্টের অন্য কোনো অফিসাররা যে কাজ করেছেন তার দায়টা তার উপর চাপানো হচ্ছে। হুম। তো সেই জন্যই দল তাকে টিকিট দিয়েছে। একটা খুব মজার কথা ঘুরছে যে অতীন ঘোষ কাশীপুর বেলগেছিয়া কেন্দ্র থেকে ওয়াক ওভার পেয়ে গেছেন। আপনার বিরুদ্ধে না বিজেপি সেরকম কোনো শক্তপোক্ত ক্যান্ডিডেট দিয়েছে, না সিপিএম কোনো শক্তপোক্ত ক্যান্ডিডেট দিয়েছে। সেই কারণে আপনার লড়াইটা বিরোধীরা কি কোথাও সহজ করে দিয়েছে? না, আমি সেটা বলব না। দেখুন, আমি কোনো লড়াইটাকে সহজভাবে নিই না। কারণ আমি যেহেতু সকাল থেকে রাত্রি পরিশ্রম করি, দেখবেন আমার আ এতেও আ হুম, প্রচারও থাকে যে নিরলস সমাজকর্মী। আমি নিজেকে একজন কর্মী মনে করি হুম, এবং আমি ফুটবল মাঠের লোক। তো স্বভাবতই ফুটবল খেলায় হুম, মোহনবাগান ৫ গোলে জিতছে। হুম, যতক্ষণ না ৯০ মিনিট না হবে, ততক্ষণ কিন্তু জয় ঘোষিত হবে না। হুম, তো সেই জন্যই আমি কোনো প্রার্থীকেই দুর্বল মনে করছি না। হুম, লড়াই আছে, আর মানুষ তো মানুষ হচ্ছে গণদেবতা হচ্ছে বিচারের মালিক। হুম, হুইসেলটা তিনি বাজাবেন হুম, যে খেলার শেষে বিজয় কে। হুম। তো আমি তাদের উপরই ছেড়ে দিয়েছি। না, এখানে কি কোনো সেটিং আছে? মানে বিজেপির সঙ্গে সেটিং এর জন্যই কি এরকম দুর্বল প্রার্থী পাওয়া গেল? না, অ্যাকচুয়ালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে পারিনি, একটা হতে পারে তারা মনে করেছে তাদের সাংগঠনিক দুর্বলতা আছে। হুম, ফলে তাদের হেভিওয়েট ক্যান্ডিডেটরা হুম, তারা এখানে দাঁড়াতে চায়নি। আমি একজন সিপিএম এর একজন হেভিওয়েট চিকিৎসক এখানে দাঁড়াবার কথা ছিল। হুম, তিনি সাংবাদিকদের বলেছেন, সাংবাদিকরা আমায় বলল যে তার বাড়ির লোকেরা বলেছে না, এখানে দাঁড়িয়েও না।
সেই জন্য তিনি দাঁড়াতে রাজি হননি। তিনি তো এখন আর সিপিএম এ নেই না যাই হোক, তিনি মানে ওপেনলি বোধহয় বিজেপিকে সমর্থন হ্যাঁ করছেন তিনি এখন। তার দাঁড়াবার কথা হয়েছিল বিজেপি থেকে, কিন্তু তিনি নাকি তার রাজি বাড়ির হননি। লোকেরা বলেন রাজি হয়নি। হুম। তো ন্যাচারালি এখানে আমার ধারণা বিরোধী সেই হেভিওয়েট কেউ প্রার্থী যদি তারা রাজি হননি সেই কারণে দাঁড়াননি। এবং তাদের পার্টিতে কেন দাঁড়ায়নি এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমি বলতে পারবো না। অর্থাৎ এখানে সেটিং এর কোনো বিষয় না নেই। না, খুব প্রশ্নই আসে না সেদিক। কাশীপুর বেলগাছিয়ার ডেমোগ্রাফি খুব ইন্টারেস্টিং। এখানে যেমন একদিকে বেশ কিছু সংখ্যালঘু মানুষ ভোট দেবেন, সেই সঙ্গে হিন্দিভাষী মানুষ বেশ কিছু ভোট দেবেন, কিছু আরবান পকেটস রয়েছে, আবার প্রচুর বস্তি এলাকা রয়েছে, যে ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। এই সব কিছুর সমন্বয় সাধন করা কতটা কঠিন, এবং প্রত্যেকের এক্সপেকটেশন কতটা আপনি মিট করতে পারবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কলকাতায় আমি 40 বছর কাউন্সিলর, হাতিবাগান সাম্রাজ্যের উত্তর কলকাতারই কাউন্সিলর। 1 থেকে 6 হচ্ছে কাশীপুর বেলগাছিয়া, আর আমি হচ্ছি 11তে। 11। আমি যখন এখানে বিধানসভা কেন্দ্রে এমএলএ হয়ে এলাম, আমি সত্যি যখন প্রত্যেকটি ওয়ার্ডে, পাড়ায়, বস্তিতে বিভিন্ন সামাজিক কর্মসূচি, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আমি কিন্তু খুব অবাক হয়েছিলাম যে 1 থেকে 9 হচ্ছে বড় ওয়ান, 7, 8, 9 চেয়ার আলাদা, অথচ 1 থেকে 6 চেয়ার আলাদা। এটা আমাকে খুব ব্যথিত করেছে এবং এটা আমাকে খুব চিন্তায় ফেলেছে যে কেন এই জায়গাটা ডেভেলপ হলো না। আমি কলকাতা পুরসভায় অনেক স্বাস্থ্যর দায়িত্বে কন্টিনিউ আছি গত 15 বছরে। আমি আমার সাধ্যমতো প্রচেষ্টায় এই বিধানসভা কেন্দ্রে একমাত্র কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র যেখানে 6টা ওয়ার্ডে 2টো করে স্বাস্থ্যকেন্দ্র আমি করে দিয়েছি। একটা করে স্বাস্থ্যকেন্দ্র, একটা করে সুস্বাস্থ্য কেন্দ্র আমি করে দিয়েছি। কিন্তু আমি 2012 থেকে 15 পর্যন্ত আমার হাতে কলকাতার গুরুত্বপূর্ণ দপ্তরগুলো ছিল স্বাস্থ্য ছাড়াও, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, রোডস এবং বস্তি। সেই সময় বড় ওয়ান থেকে আমার কাছে সেরকমভাবে প্রপোজাল যায়নি, কিন্তু সেই সময় 100টা ওয়ার্ডের সেন্ট্রাল ফান্ডটা আমি কন্ট্রোল করেছি। আমি একচেটিয়া কলকাতার প্রপার কলকাতাকে আমি যে সমস্ত আনডেভেলপ ছিল, যেমনি পূর্ব কলকাতার ওয়ার্ডগুলো, যেমনি 13, 14, ওদিকে 31, 32, ওদিকে 54, 55, 56, এই ওয়ার্ডগুলো যেগুলো বাইপাস সংলগ্ন, এগুলো একটু আনডেভেলপ ছিল। এই সব অঞ্চলে ডেভেলপমেন্টের জন্য প্রচুর টাকা দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় বড় ওয়ান থেকে আমার কাছে সেভাবে প্রস্তাব আসেনি। কিন্তু আমি যখন এখানে এমএলএ হইলাম তখন ওই 2টো বছর করোনা ফেস করতে হয়েছিল। সেই সময় কলকাতা পুরসভার আর্থিক মেরুদণ্ডটা অনেকটাই ভঙ্গুর হয়ে গেছিলো। ফলে আমার সদিচ্ছা থাকলেও আমি যতটা করার প্রয়োজন ছিল আমি ঠিক ততটা করতে পারিনি। সেই জন্য আমাকে নির্ভর করতে হয়েছিল রাজ্য সরকার থেকে অর্থ আদায় করা নিয়ে আসার। সেটা আমরা অনেকটা আনতে পেরেছি। আমি যে পরিমাণ অর্থ আনতে পেরেছি এর আগে সে পরিমাণ অর্থ আসেনি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী পরিকল্পনা নিয়েছেন, যেটা আমি আমার 40 বছর ইতিহাসে এক ধরনের পরিকল্পনা হতে পারে আমার ধারণা ছিল না। সেটা হচ্ছে আপনার পাড়ায় আপনার সমাধান। অর্থাৎ প্রত্যেকটা মানুষ, বুথের লেভেলের মানুষ, তার পাড়ায় যে প্রবলেম আছে সেগুলো বলবে। সেই প্রবলেমগুলোর জন্য প্রত্যেকটা বুথ হয়ে 10 লাখ টাকা করে বরাদ্দ হয়েছে। সেইটা কাশীপুরে এবারে অনেকটা কাজ হয়েছে। হিন্দিভাষী মানুষজন আপনাকে সমর্থন জানাবেন, নাকি সারা রাজ্য জুড়ে মোটামুটি দেখা যাচ্ছে হিন্দিভাষী মানুষের মধ্যে বিজেপি অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে? কাশীপুরে কি ঘটবে? কাশীপুরে বোধহয় 6 নম্বর ওয়ার্ডে বেশ কিছু হিন্দিভাষী মানুষ। দেখুন, হিন্দিভাষী ওয়ার্ড সম্বন্ধে একটা ধারণা ছিল যে কাশীপুর বেলগাছিয়ায় 6 নম্বর ওয়ার্ডে হিন্দিভাষী মানুষ বেশি। সেখানে লোকসভা নির্বাচনে 2019-এর লোকসভা নির্বাচনের পরাজয়ের ব্যবধান ছিল প্রায় 4,500। তৃণমূল পিছিয়ে ছিল, কিন্তু আমি 239 ভোটে জিতেছিলাম 2021। তো ন্যাচারালি হিন্দিভাষী ভোটার আমাকে পছন্দ করেছেই বলে 4,500 ব্যবধান মেকআপ করে 239 প্লাস করেছিলাম। তো আমি মনে করি যে আমি আমার কাজের উদ্দেশ্য, আমার যে কটা আপনি নিজেও দেখেছেন যে আমার প্রত্যেকটা অফিস কিন্তু পার্টি অফিস নয়, বিধায়ক জনসংযোগ অফিস। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে যিনি আমাকে ভোট দেননি, যিনি অন্য রাজনৈতিক দলের লোক, তিনি পার্টি অফিসের ব্যানার থাকলে আসতে চান না, কিন্তু তিনি যদি দেখেন বিধায়ক জনসংযোগ অফিস, তিনি আসবেন। আমি সেই উদ্দেশ্য নিয়েই কাশীপুর বিধানসভা কেন্দ্রের সব মানুষ যাতে আমার কাছে আসতে পারেন তার জন্য আমি দরজা খুলে বসেছি। হিন্দিভাষী মানুষও এসেছেন, তাদেরও কাজ করেছি। আর কাজ করার সময় আমরা কখনো রাজনীতি দেখি না। ধরুন, আমরা যে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের হাতে যে উপহারগুলো তুলে দিয়েছি, সেখানে রাজনৈতিক দায়বদ্ধতা কাজ করেনি, সেখানে তার নিড, তার প্রয়োজনটা কাজ করেছে। তো সভাপতি আমার ধারণা এখানে ওই ভাষার বিভাজন বা ধর্মীয় বিভাজন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ কাশীপুর বেলগাছিয়া একটা
হিন্দুস্তান বা মিনি ভারতবর্ষ বলা যায়। এখানে অদ্ভুত ব্যাপার আমি দেখেছি যে ঈদের মানে মহরমের তাজিয়া যাচ্ছে, হিন্দু ছেলেরা পাড়ার মোড়ে পাহারা দিয়ে হাঁটছে, হিন্দু মানুষরা মহরমের তাজিয়া হাঁটছে। আবার রামনবমীর মিছিল হচ্ছে, তাতেও কিন্তু মুসলিমরা অংশগ্রহণ করছে, পাহারা দিচ্ছে। দুর্গাপুজোর সময় পাড়ার মোড়ে মোড়ে স্টেজ করে মুসলিম ছেলেরা ভলেন্টিয়ারদের কাজ করছে, ভিড় নিয়ন্ত্রণ করছে। তো এখানে একটা অদ্ভুত, যে যার ধর্ম পালন করে কিন্তু উৎসবে সবাই অংশ নেয়, এটা এখানে বিশেষত্ব। আপনি খুব ইন্টারেস্টিং জায়গাটা ধরলেন, অ্যাকচুয়ালি আমি সেটা আসতামও। আপনার বাড়ি 11 নম্বর ওয়ার্ডে, সেটা সম্ভবত মানিকতলা বিধানসভা কেন্দ্রে। মানিকতলা বিধানসভা কেন্দ্রে এবার সকলেই বলছে লড়াই প্রচণ্ড কঠিন, তাপস রায় ভার্সেস শ্রেয়া পাণ্ডে। শ্রেয়া অত্যন্ত ইয়াং একজন নেতা এবং তাপস রায় দুধে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই লড়াইটা খুব কঠিন এবং তাপস রায় জিতে যেতে পারেন। আমি মনে করি না। আমি মনে করি না এই কারণে যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে আগে পূর্বতন বটতলা ছিল, পরে মানিকতলা হয়েছে। অজিত পাঁজা আমাদের এই বিধানসভা কেন্দ্র থেকে একটা বামপন্থী, মানে 52 সাল থেকে ওখানে আরএসপি জিতে যেত, নিখিল দাস জিততেন। আচ্ছা। তো অজিত পাঁজা প্রথম 1969 সালে প্রতিদ্বন্দ্বীটাকে 30,000 40,000 মার্জিন 5,000 নামিয়ে নিয়ে আসেন। 1971 সাল থেকে তিনি জিতেছেন। 77 সালে জনতা পার্টির ওয়েবে পরাজিত হন, আবার 82 থেকে জিতেছেন। 84-তে এমপি নির্বাচিত হন, পদত্যাগ করেন, তারপর থেকে কন্টিনিউ কিন্তু সাধারণ পার্টি জিতেছেন। পরবর্তীকালে বটতলার 4টে ওয়ার্ড আর মানিকতলা বিধানসভা কেন্দ্রে, পূর্বতন মানিকতলা বিধানসভা কেন্দ্রে 4টে ওয়ার্ড নিয়ে 8টা ওয়ার্ড নিয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্র হয়। সাধারণ পাণ্ডে কিন্তু ক্রমাগত জিতে গেছেন। সাধারণ পাণ্ডের স্ত্রী বাই ইলেকশনে সাধারণ পাণ্ডে প্রয়াত হওয়ার পর ওনার স্ত্রী শক্তি বৌদি জিতেছেন। আর সেও কমফোর্টেবল মার্জিনে জিতবে, কারণ প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কাউন্সিলর আছে এবং তারা প্রত্যেকে কাজ করেছেন। আমি নিজেও একটা ওয়ার্ডের কাউন্সিলর, আমার ওয়ার্ডেও আমি কাজ করেছি। আমি অলরেডি শ্রেয়াকে নিয়ে আমার ওয়ার্ডেও পদযাত্রা করেছি, কাল সকালেও আমার পদযাত্রা আছে। আচ্ছা, ডোর টু ডোর আছে। তো স্বভাবতই মানুষের যেভাবে সাড়া দেখেছি তাতে আমার মনে হয় না, কারণ তাপস রায় যে প্রচারে আসছেন সবই বাইরের ছেলে নিয়েছে। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে থেকে তিনি ছেলে জোগাড় করতে পারেননি বা সেরকম সমর্থন নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উনি এসে বলছেন যে অভয়ের মার জন্য ওনাকে ভোট দিতে হবে। কেন ওনাকে ভোট দেবে? সিবিআই তো তদন্তের দায় নিয়েছে, তদন্তের ভার নিয়ে এখনো পর্যন্ত তদন্ত সম্পূর্ণ করতে পারেনি। প্রায় 1.5 বছর অতিক্রান্ত হলো। তো তার দায়টা তো বিজেপিকে নিতে হবে। অভয়ের জন্য তাপস রায়কে কেন ভোট দেবে? জোড়াসাঁকোর ক্ষেত্রে কি বলবেন? জোড়াসাঁকোর ক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেট এবার খুব ভালো হয়েছে, বিজয় উপাধ্যায়, এবং স্থানীয় সমস্ত রকম মতভেদ ভুলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস জোড়াসাঁকো আমরা জিতব। কিন্তু বিজয় ওঝা তো অত্যন্ত দুর্দিনের কাউন্সিলর ওখানকার। বিজয় ওঝা দুর্দিনের কাউন্সিলর, নিশ্চয়ই দুর্দিনের কাউন্সিলর, কিন্তু ওখানকার মানে আর্থসামাজিক পরিবেশ এবং ভাষাগত ধর্মীয়গত যে ভোটার কম্পোজিশন আছে, তাতে আমরা ধারণা আমরা জিতবো। গতবারও জিতেছি, এবারও জিতবো। সন্তোষ পাঠক কংগ্রেস থেকে যোগদান করলেন বিজেপিতে এবং তিনি চৌরঙ্গি থেকে দাঁড়াচ্ছেন। কতটা বেকায়দায় পড়লেন নয়না বন্দ্যোপাধ্যায়? সন্তোষ পাঠক 45 নম্বর ওয়ার্ডে জেতেন। 45 নম্বর ওয়ার্ডটার ভোটার যারা, তার ম্যাক্সিমামটাই হচ্ছে তারা পরিযায়ী শ্রমিক। তারা ম্যাক্সিমামই চলে যান, তাদেরকে ভোটের সময় নিয়ে আসা হয়। এবং 45 নম্বর ওয়ার্ডে আমাদের সাংগঠনিক দুর্বলতার জন্য উনি বারে বারে জিতেছেন। তো আমার ধারণা যে নয়না বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার বিধায়ক হিসেবে যথেষ্ট জনসংযোগে সবসময় থাকেন, সারা বছর মানুষের সাথে থাকেন, এবং সুদীপদা ওই অঞ্চলের বিধায়ক ছিলেন। তো আমার মনে হয় না সন্তোষ পাঠক খুব একটা দাগ কাটতে পারবে। আবার ফিরে আসি আপনার বিধানসভা কেন্দ্রে। ভোটের ঠিক আগে আগে 2 নম্বর ওয়ার্ডের অত্যন্ত প্রভাবশালী নেতা শান্তনু সেনের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হলো। আগের নির্বাচনে, অর্থাৎ লোকসভা নির্বাচনে 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ফলাফল ততটা ভালো হয়নি। শান্তনু সেনের ফিরে আসা আপনার পক্ষে কি পজিটিভ হলো? দেখুন, প্রথম কথা হচ্ছে যে 2 নম্বর ওয়ার্ডের আমার যদি প্রচার দেখেন, তাহলে সব থেকে এগিয়ে আছে প্রচারে 2 নম্বর ওয়ার্ড। শান্তনু সেনের সাসপেনশনটা 1 সপ্তাহ আগে উঠেছে। তো ফলে ওনার আশাটা নিশ্চয়ই ভালো। দল প্রতি উনি আনুগত্য রেখে গেছেন। দুজনকে একসাথে সাসপেন্ড করা হয়েছিল, আরাবুল ইসলামকে এবং ওকে। আরাবুল ইসলাম দল ত্যাগ করেছেন, উনি দল ত্যাগ করেননি। অর্থাৎ উনি সাসপেন্ড হয়েও
দলের প্রতি আনুগত্য রেখেছিলেন। সেই দল সাসপেনশন তুলে নিয়েছে। তো এটা সুখের জিনিস, তিনি আমার প্রচারেও অংশ নিয়েছেন। তো নিশ্চয়ই এটা ভালো, কিন্তু 2 নম্বর ওয়ার্ড আমাদের এই মুহূর্তে খুব শক্তিশালী, এবং ওখানে গেলেই দেখতে পাবেন যে ওখানে কর্মীদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কত প্রচার করবে। তো সেই প্রতিযোগিতা 2 নম্বর ওয়ার্ডে এর আগে কোনোদিন দেখা যায়নি। তো স্বভাবতই 2 নম্বর ওয়ার্ডে আমি গত 3-4 বছর ধরে নিরলসভাবে সোশ্যাল ওয়ার্কটাকে জোর দিয়েছি। ছেলেদের মধ্যে বলেছি যে রাজনৈতিক বক্তৃতা নয়, কচকচানি নয়। আমি চক্ষু পরীক্ষা শিবির করেছি, প্রায় 20,000 মানুষকে ফ্রিতে চশমা দিয়েছি। প্রায় 1 লক্ষ মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরগুলোতে এসছে। আমি প্রত্যেকটি ওয়ার্ডে 2-3টে করে হেলথ ক্যাম্প করেছি, 6 মাসের বাচ্চা থেকে 12 বছরের ছেলে মেয়েদের। এই হেলথ ক্যাম্পগুলোর মধ্যে দিয়ে 2 নম্বর ওয়ার্ডে প্রায় আই ক্যাম্প বা হেলথ ক্যাম্প নিয়ে 6টা ক্যাম্প হয়েছে। একজন রাজনৈতিক কর্মীর পরিচয় হচ্ছে সমাজকর্মী। তো আমি আমাদের কর্মীদের উদ্বুদ্ধ করেছি সামাজিক কাজে, এবং তারা সেই সামাজিক কাজে উদ্বুদ্ধ হওয়ার জন্য তাদের মধ্যে উৎসাহ বৃদ্ধি হয়েছে, এবং এখন নির্বাচন আসছে, সবাই মিলে দলের জন্য ঝাঁপিয়ে পড়েছে। ইললিগাল কনস্ট্রাকশনের জন্য আপনার বিরুদ্ধে কখনো কখনো অভিযোগ উঠেছে, এই অভিযোগ কতটা সত্যি? একদম মিথ্যে। আমি যখন প্রথম নির্বাচনে জয়ী হই, আমি একটা কথা পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলাম, সে কোনো ডেভেলপার প্রমোটার কোনো ইললিগাল কনস্ট্রাকশনে আমার কাছে এলে আমার কাছ থেকে তারা কোনো সাহায্য পাবে না, এবং আমার কাছে কোনো মানুষ যদি কমপ্লেন করে, বিইং এ ডেপুটি মেয়র, আমি কর্পোরেশনে কিন্তু কমপ্লেন করব। এই দিক দিয়ে আমি খুব ট্রান্সপারেন্ট। দেখবেন আমার পোস্টারে দেখুন, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতায় বিশ্বাসী। দ্যাট ইজ মাই মোটো, দ্যাট ইজ মাই বিলিভ। আমি ওটা বিশ্বাস করি। আমি ট্রান্সপারেন্টলি কাজ করি। আজকে 40 বছর আমি রাজনীতিতে আছি। কলকাতা পুরসভা আমার স্বাস্থ্য দপ্তর। আমার দপ্তর, আমি মাথা উঁচু করে বলতে পারি, আমি টেন্ডার করি না। আমি সব রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে মাল কিনি। স্বাস্থ্য দপ্তর টেন্ডার করে, সেখান থেকে আমি অনলাইনে স্বাস্থ্য দপ্তরের ওষুধ কিনি। আমি কিন্তু কোনো টেন্ডার করি না। অর্থাৎ আমার স্বাস্থ্য দপ্তর নিয়ে আমার বিরোধীরাও কোনো দিন আমার বিধানসভা পৌরসভার অধিবেশনে আমার বিরুদ্ধে আঙুল তুলতে পারেনি। আমি রাজনীতি পার্টি দেখে কাজ করি, এই অভিযোগও কোনোদিন আনতে পারেনি। কারণ আমি মনে করি যে আমি সামাজিকভাবে দায়বদ্ধ। আমি যখন কোনো দায়িত্ব পালন করছি, তখন সামাজিক দায়বদ্ধতা আমার কাছে সবথেকে বেশি। এবং আমি যখন পৌর প্রতিনিধি বা জনপ্রতিনিধি, আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষ যেই আমার কাছে আসবে, তার রাজনৈতিক পরিচয় নয়, তার পরিচয় সেই আমার অঞ্চলের নাগরিক। আমি কাজ করব। স্বরাষ্ট্রমন্ত্রী এবারে 15 দিন ধরে থাকবেন পশ্চিমবঙ্গে, হ্যাঁ, এবং নির্বাচন হোটেলে তার রুম বুক হয়েছে 15 দিন ধরে থাকা, এবং নির্বাচন পরিচালনা করবেন। স্ট্র্যাটেজিস্ট হিসেবে, চাণক্য হিসেবে সারা ভারতবর্ষ জুড়ে তাঁর বেশ নামডাক আছে। কতটা বেকায়দায় ফেলবেন তিনি আপনাদের? দেখুন, চাণক্য কথাটার সাথে বললে, আমি এই নামটার সাথে না বর্তমানে কোনো রাজনীতিবিদদের জড়াতে চাই না। চাণক্য মানে একটা সততা, চাণক্য মানে একটা প্রতিজ্ঞা, চাণক্য মানে হচ্ছে একটা একাগ্রতা। আমি যতটুকু পড়েছি, চাণক্য ইতিহাসে পৃথিবীতে বোধহয় একটাই হয়। তাই অমিত শাহ যদি চাণক্য নীতিকে কার্যকর করতে চান, তাহলে তার তৃণমূল স্তরের সংগঠন থাকতে হবে। মানুষের ক্ষোভকে কাজে লাগাতে হবে। সেটা কোথায় কাজে লাগাবেন, তার জায়গা কোথায়? তো উনি স্ট্র্যাটেজিস্ট হিসেবে আসবেন, এসে প্রশাসনকে কাজে লাগাবেন। এখন এনআইএ ঝাঁপিয়ে পড়েছে, সিবিআই ঝাঁপিয়ে পড়িয়েছে, ইডি ঝাঁপিয়ে পড়েছে, আমাদের প্রার্থীদের ডেকে পাঠাচ্ছে। তুমি এতদিনকে ঘুমিয়েছিলে? তো এটা একটা পরিকল্পিতভাবে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে নির্বাচনী বৈতরণের হওয়ার চেষ্টা। কিন্তু ওদের মনে রাখতে হবে সেই কবিতাটা, যে বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। তো এখানে দুর্বৃত্তায়ন করে যেতে যাবে না। একেবারে শেষ জায়গায় এসে পৌঁছেছি। আগামী 5 বছরে যদি আপনি যেতেন, তাহলে কাশীপুর আপনার কাছ থেকে কি পাবে? আমি আমার প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা করা দিয়েছি। তবে এখানে বিশ্বাসভাবে বলছি, নর্থ সুপার হসপিটাল থেকে মাল্টি স্পেশালিটি হসপিটাল করবই, এবং সেখানে ডায়ালিসিস, সিটি স্ক্যান এবং এমআরআই পরিষেবা চালু করবে। ইতিমধ্যেই ডায়ালিসিস এবং সিটি স্ক্যানের জন্য আমি সিএসআরের অর্থ জোগাড় করতে পেরেছি। অর্থাৎ নির্বাচনের পরেই আমি এখানে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান বসাবো। এমআরআইটার টাকা আমি দরকার হলে আমার এমএলএ ফান্ড, এমপি ফান্ড থেকে নিয়ে এসে এমআরআই বসাবো। ফলে ওখানে মাল্টি স্পেশালিটি হসপিটালে যে ফেসিলিটিস থাকে, নর্থ সুপার হসপিটাল চালু করব। আচ্ছা, রাজা মনীন্দ্র দে ইন্দিরা মাতৃসদন, এটা বলে রাখি, এই দুটো হসপিটালকে কিন্তু আমি বিধায়ক হয়ে আরজিকর হসপিটালে অ্যানেক্স হসপিটাল করেছি, যাতে আরজিকর হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশনকে আমি কাজে লাগাতে পারি, আপনার বা হিউম্যান রিসোর্সকে কাজে লাগাতে পারি। এখন
সপ্তাহে 6 দিন যে আউটডোর চলে, আরজি করে ডাক্তার এসেই কিন্তু আপনার নর্থ সুপারম্যানে বসে। রাজা মনিন্দর রোডে ইন্দিরা মাতৃসদন হচ্ছে কিন্তু এশিয়ার প্রথম মহিলা পরিচালিত একটা মেটার্নিটি হলো, কিন্তু এটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিলো। এখন মেটার্নিটিটা খুব সামান্য চালু হয়েছে, কিন্তু এটাকে সম্পূর্ণ মেটার্নিটি হসপিটাল চালু করার আমার প্রতিশ্রুতি। এছাড়া জলনিকাশি ব্যবস্থা আমি পাইপলাইন করেছি, সব করেছি, কিন্তু যতক্ষণ না বীরপাড়া পাম্পিং স্টেশন, আমাদের RN ঘোষ রোড পাম্পিং স্টেশন এবং দত্তবাগান পাম্পিং স্টেশনের ক্যাপাসিটি আমি বাড়াতে না পারছি, তাতে আমরা 100% শিওর হতে পারবো না যে একেবারে নিকাশি ব্যবস্থা ক্লিয়ার হবে। তো এই তিনটের জন্য আমি ইতিমধ্যেই আমাদের প্ল্যানিং প্রজেক্ট ডিপার্টমেন্টের কাছে একটা প্রপোজাল জমা দিয়েছি, যে এই 3টি পাম্পিং স্টেশনের কার্যক্ষমতা বাড়াতে এবং সেটাকে অত্যাধুনিক করে তোলা। এইটা আমার একটা প্রতিশ্রুতির মধ্যে আছে। তিনি হচ্ছে, আপনারা জানেন যে পোর্ট অথরিটি বা কেন্দ্রীয় সরকারের বন্দর দপ্তর, তাদের নন কোঅপারেশনে কিন্তু আমরা গঙ্গার ঘাটের ভাঙন রোধ করতে পারছি না এবং গঙ্গার ঘাটগুলোকে উন্নত করতে পারছি না। আমি যখন কলকাতা পুরসভার রোডস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দায়িত্ব ছিলাম, প্ল্যানিং প্রজেক্ট আমার আন্ডারে ছিল, সেই সময় আমরা প্রিন্সেপ ঘাট থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত আমরা একটা পথ তৈরি করেছিলাম। তার মধ্যে 4 কিলো প্রায় 800 মিটার শুধু কংক্রিটের ঢালাই করা, যেখানে মানুষ গঙ্গার তীরবর্তী আর্মেনিয়ান ঘাট থেকে আপ টু এ পর্যন্ত একদম প্রিন্সেপ ঘাট পর্যন্ত হেঁটে যাবেন। প্রচুর পর্যটক এখন আসেন, কিন্তু মাঝখানে আমাদের বাবুঘাট থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ওটা লক করে দিয়েছে পোর্ট অথরিটি, ওখান দিয়ে মানুষকে আসতে দিচ্ছে না, বলছে টাকা দিতে হবে। কাশী মিত্র ঘাট শ্মশান, আমরা উত্তর কলকাতার পুরনো পরিবাররা, আমাদের প্রত্যেকের পরিবারের অন্ত্যেষ্টি ওখানে হয়। ওটার জন্যে তারক ব্যানার্জি যখন MLA ছিলেন, তখন তিনি আমাকে অনুরোধ করেছিলেন, আমি সেটার জন্য পোর্টকে দাবি করেছিলাম। একটা অস্বাভাবিক টাকা ডিমান্ড করছে, একটু জায়গা এনক্রোচ করে আর একটা চুল্লি বসাবো বলে। আর এখন তো বিপজ্জনক অবস্থা হচ্ছে, রবীন্দ্রঘাট থেকে শুরু করে রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গণ থেকে শুরু করে যেটা আমরা তৈরি করেছি ডেক, আমার আমলেই হয়েছিল, এগুলো সব বিপজ্জনক অবস্থা হয়েছে গঙ্গার ভাঙনের জন্য। এবং সর্বমঙ্গলা ঘাট থেকে শুরু করে ওদিকে আপনার রতনবাবু ঘাট পর্যন্ত গেলে দেখতে পাবেন আস্তে আস্তে ভাঙন ধরছে গঙ্গায়। এবং এই ভাঙন আটকাবার জন্য বারবার বন্দর কর্তৃপক্ষকে কলকাতা পুরসভা থেকে আমরা চিঠি দিচ্ছি, তারা প্রত্যেকেই বলছে আমরা কাজ করব। এখনও পর্যন্ত কোনো সদার্থক কাজ হয়নি বা কোনো টেন্ডার হয়নি যে গঙ্গার ভাঙন রোধ করার জন্যই কাজগুলো হবে। কিন্তু এখন আমরা দেখেছি, এই যে রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গণ করেছি, সন্ধ্যাবেলা ইয়াং ছেলেমেয়েরা সবাই কিন্তু ওখানে বেড়াতে যাচ্ছে। এই যে একটা ঐতিহ্য এবং পুরাতন যে সংস্কৃতি, তার উপরে কিন্তু বর্তমান জেনারেশন একটা আগ্রহ আছে। তো আমি চাইছি যে আমাদের সর্বমঙ্গলা ঘাট থেকে দেবেন্দ্রবালা ঘাট পর্যন্ত আমরা একটা ওই বাবুঘাটের মতো একটা সুন্দর পথ তৈরি করব, পরিক্রমা পথ, সৌন্দর্যন করে গঙ্গার ঘাটটাকে সৌন্দর্যন করে, যেখানে মানুষ বেড়াতে আসবেন, একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। ইয়াং ছেলেমেয়েরা আসবে, সাধারণ মানুষ আসবেন, বয়স্ক মানুষরা আসবেন এবং স্থানীয় যুবকরা তারা ওখানে স্টল করে বিভিন্ন খাদ্য বিক্রি করে তাদের জীবিকা নির্বাহের সুযোগ পাবেন। এইটা আমাদের করার প্ল্যান রয়েছে। এছাড়া আমরা দুটো এইখানকার মানুষের খুব সাধারণ মানুষের খুব ডিমান্ড, সংখ্যালঘু পরিবারে সমস্ত হিন্দিভাষী পরিবারের সবাই চান তাদের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে। তার স্কোপটা কিন্তু কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে খুব কম। তো একটা বেলগাছিয়ার দিকে একটা অলরেডি আমার যে কমিউনিটি হল, তার জমিতে আমি একটা জমি রেখেছি, যেখানে একটি হাই সেকেন্ডারির মাধ্যমে ইংলিশ মিডিয়াম স্কুল করব, আরেকটি কাশীপুর অঞ্চলে একটি ইংলিশ মিডিয়াম স্কুল করব। এটা মানে টোটাল। আচ্ছা, চিতপুরের যে ব্রিজটা, এটার জন্য অতিমধ্যে আমরা তদবার করছি, কেন ওখান থেকে বাস চলাচল বন্ধ আছে, শুধু গাড়ি যায়। চিতপুর ব্রিজটা নতুন করে তৈরি করা, ভেঙে সংস্কার করে তৈরি করা, এইটা আমাদের এর মধ্যে আছে। এছাড়া রাজ্য সরকারের যে আবাসনগুলো, এবারে আমরা এই আমার পাড়া আমার প্রকল্প কাজ করতে গিয়ে আমাদের দেখি যতবারই কর্পোরেশনকে বলছি যে আবাসনের মধ্যে রাস্তা তৈরি করে দিতে, আবাসনের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে, তারা বলছে আমরা আইনগতভাবে কাজ করতে পারি না। ফলে কলকাতা পুরসভা ইচ্ছে থাকলেও, টাকা থাকলেও, বিধায়কের টাকা থাকলেও, এমপির টাকা থাকলেও আমরা কিন্তু পৌর পরিষেবার কাজগুলো করতে পারছি না। অথচ আবাসনের ভাড়া এত অল্প, আবাসন দপ্তর পায় বলতে গেলে রুগ্ন পায়।
তারা আবাসনের যারা টেনেন্ট তারা বাড়ি ছেড়ে চলে গেলেও তাদেরকে সরকার ওঠাতে পারছে না, তাদের পিরিয়ড চলে গেলেও লিজ অবহেলা গেলেও তারা থাকছেন, কিন্তু তাদের পরিষেবাগুলো দরকার, সেগুলো তারা জনপ্রতিনিধিকে ধরছেন। আমরা অসহায় বোধ করছি, সেই জন্য আমি বিধানসভার একটা এবারে বেসরকারি বিল আনবো, যে কলকাতা পৌরসভা যেহেতু পরিষেবামূলক সংস্থা, ফলে আবাসনগুলোর মধ্যে ন্যূনতম পরিষেবা জল, রাস্তা, আলো এটা যাতে কলকাতা পৌরসভা করতে পারে, সেই জন্য আমরা চাইছি যে রাজ্য সরকারের আবাসনগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাতে কলকাতা পৌরসভার হাতে দেওয়া দেয়। এইটা 2 নম্বর হচ্ছে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেলফ হেল্প গোষ্ঠীর সংখ্যা এখানে অনেক বেশি বৃদ্ধি করতে হবে, কারণ এখানে মহিলাদের মধ্যে এটার খুব দাবি আছে। তো সেটা আমার পরিকল্পনার মধ্যে, সার্বিক পরিকল্পনার মধ্যে আছে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে খুব ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে, কিন্তু তাদের সত্যিকারের যে শিক্ষার যে পরিবেশ, অর্থাৎ উচ্চশিক্ষার পরিবেশ বা তার জন্য ট্রেনিং সেন্টার নেই, সেই জন্য কমিউনিটি এডুকেশন ডেভেলপমেন্ট সেন্টার করব, যেখান থেকে আইএএস, WBCS, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার যে উচ্চশিক্ষার যে সুযোগ সেটা যাতে এখানকার ছেলে মেয়ে প্রায়, সেই জন্য এই বিধানসভা কেন্দ্রের মধ্যে কতগুলো কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার করব। আর আরেকটা আমার খুব ইচ্ছা আছে, যেহেতু আমি স্পোর্টস জগতের মধ্যে অনেক দিন যুক্ত আছি, টালা পার্কে একটা স্টেডিয়াম করার পরিকল্পনা রাজ্য সরকার করেছিল, তার জন্য 5 কোটি টাকা দিয়েছিল, কিন্তু সেটা কোনো কারণে কার্যকর করতে পারেনি প্রশাসন, স্থানীয় প্রশাসন, টাকাটা ফেরত গেছে। তো টালা পার্কে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, যেখানে মাল্টি স্পোর্টস অ্যাক্টিভিটিসের সুযোগ থাকবে, এবং যে টালা পার্কের মধ্যে বড় ঝিলটা আছে সেখানে একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল তৈরি করা। কি মনে হচ্ছে কে জিতবে এবার কাশীপুর? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আজকের পর্ব কেমন লাগলো সেটাও জানান। যদি কোনো বিষয়ে আপনাদের দ্বিমত থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানান। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আমার সৌরভ আমার খুব প্রিয় পাত্র, আমি খুব ভালোবাসি এরকম পরিচ্ছন্ন, সৎ এবং স্বচ্ছ মানসিকতা, এবং সমাজসেবাটা ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি, ও নিজের প্রফেশন ছাড়াও। সেই জন্য আমার ওকে খুব ভালো লাগে, আমার খুব প্রিয় পাত্র। আমি ওর কাছে সাক্ষাৎকার দিতে পেরে আমি নিজে ধন্য। থ্যাংক ইউ সো